1932-এ পয়লা মে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন শ্রীকান্ত ওরফে নিখিল সরকার বা দইবাড়ি, যার ছিল ছদ্মনাম, যিনি ছিলেন বাঙালি সাহিত্যিক, সম্পাদক এবং সাংবাদিক। তার লেখা অনেক প্রবন্ধ গ্রন্থ আমরা পড়েছি। এরকম রয়েছে আজব নগরী, শ্রীকান্তের কলকাতা, এরকম উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। হ্যাঁ, তোমরা বুঝেই গেছ, আজকে আমি দশম শ্রেণী বাংলা ভাষায় অন্তর্গত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ নিয়ে ভিডিওতে আলোচনা করব। আমার চ্যানেলে সকল বন্ধুদের জানাই সুস্বাগত। যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে আর গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য। বন্ধুরা, দশম শ্রেণী বাংলা সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে অন্তর্ভুক্ত বাংলা সাহিত্যিক বা সাংবাদিক শ্রীকান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব, যেটি মাধ্যমিক পরীক্ষার 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই প্রবন্ধাংশটি। তাই বন্ধুরা, কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে। আজকের ভিডিওটি প্রবন্ধের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব, এরপরে দ্বিতীয় পর্ব পরবর্তী ভিডিওতে আমরা দিব। তাই প্রথম পর্বে ভিডিওতে কী রয়েছে গল্পে সেটা আমরা দেখে নেব। আরেকটি কথা, শ্রীকান্তের এই হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অংশটি নেওয়া হয়েছে কালিকলম মন রচনা অংশ থেকে। আর এই রচনা অংশটি থেকে পড়ে আমরা জানতে পারব যে তৎকালীন সমাজের সামাজিক ব্যবস্থা, লেখালেখির সমস্যা এবং কালিকলম কীভাবে ব্যবহার করা হতো, এখনকার দিনের বর্তমান সমস্যা কী ছিল, এই সব কিছুই প্রাবন্ধিক এই প্রবন্ধে আলোচনা করেছে। কথায় বলে, কালি কলম মন লেখে তিনজন, কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস, সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারোরই হাতে কলম নেই। সকলের সামনেই চৌকো আয়নার মতন একটা কাচের স্ক্রিন বা পর্দা, আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে। যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দায়। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবেই সেখানে বিপদ, কারণ কারোর সঙ্গে কলম নেই। যদি বা কারোর কাছে গলা শুকনো ভোঁতা মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। দায়সারাভাবে কোনো মতে সেদিনকার মতন কাজ সারতে হয়। অথচ আমাদের আপিস সবাই বলেন লেখালেখির অফিস, লেখকের কারখানা। বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, কালগুনে বুঝিবা আজ আমারও তাই। অর্থাৎ আমরা যদি প্রথম অংশ ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারব লেখক শ্রীকান্ত তার অফিসের কাণ্ড কারখানার কিছু ঘটনা তুলে ধরেছেন তার প্রথম অংশে। প্রথম লাইনে রয়েছে, কথায় বলে কালি কলম মন লেখে তিনজন। এখানে কথা বলতে এখানে কি বোঝানো হয়েছে? প্রবাদ বা জনশ্রুতি। লেখক বলেছেন, সাদা কাগজের ওপর লেখক যখন কিছু লেখেন তখন তাকে সাহায্য করে কে? কালি, কলম আর মন। লেখক জানিয়েছেন এই তিনটি জিনিসের যদি মিলন না ঘটে তাহলে সেখানে লেখা সম্ভব নয়। লেখক লেখেন কলম দিয়ে,
আর সেই কলমে ভরা থাকে কালি। কিন্তু শুধু কালি কলম দিয়েই লেখা তৈরি হয় না। যে বিষয়ে লেখক লেখেন সেই বিষয়ে একটা ভাবনা চিন্তা তার মধ্যে তৈরি হয়, তারপর তিনি লিখতে শুরু করেন। লেখার সময় লেখকের মন জেগে ওঠে। যে লেখায় মনের ভূমিকা থাকে না তা কখনোই সার্থকতা লাভ করে না। লেখক বলছে, লেখার মধ্যে যদি মনের ভাবনা যদি মিলে না যায় বা চিন্তাধারার সঙ্গে যদি মিল না খায়, তা সেই লেখার কোনো সার্থকতা আসে না। তাই তো লেখক বলেছেন, এই কালি, কলম আর মন, এই তিনটি শব্দ হচ্ছে প্রবাদ হিসাবে ব্যবহার করেছেন। আর কালি, কলম, মন এই তিনটি সংস্পর্শ যখন হয় তখন তৈরি হয় একটি রচনা। এই অংশে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ লাইন পাচ্ছি। এখানে লেখক বলেছেন, বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। অর্থাৎ লেখক এখানে বলতে চেয়েছেন, লেখালেখির উপকরণ যদি না থাকে তাহলে কালি কলমের গুরুত্ব কিন্তু নেই। লিখতে হলে কালি কলম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে লেখক আরও বলেছেন, এখনকার দিনের কালি কলম ছাড়াও বলে লেখা যায়, কারণ বর্তমান প্রযুক্তির উন্নতির সাথে সাথে এসেছে কম্পিউটার। আর কম্পিউটারে ব্যবহার করা হয়েছে কিবোর্ডের সাহায্যে কম্পিউটারের স্ক্রিনে সে লেখাটা ফুটে ওঠে। তাই কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, অর্থাৎ মুন্সি মানে কি? একজন দক্ষ পণ্ডিত যে লেখায় পারদর্শী। তাহলে কালি কলম এই উপকরণগুলি যদি না থাকে তাহলে কিভাবে সে লেখক হতে পারে? কিন্তু আজকালকার দিনে সেটাও সম্ভব, কিন্তু লেখক যে সময়ের কথা বলেছেন সেই সময় সেটা সম্ভব ছিল না। তাই তো লেখক বলেছেন, কেবল লেখার উপকরণের পরিবর্তনের কারণেই লেখকের মনে হয়েছে, লেখক নিজেও লেখক হয়ে বলছেন আমরাও তাই, অর্থাৎ একই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন লেখক। এরপর আমরা দেখব, আমি গ্রামের ছেলে। 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার পাড়াগাঁয়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছিলেন, কলম শুধু সুচলো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটাও চিরে দেওয়া চাই। তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে, কোথাও পড়বে না লেখার পাতে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা, তাই সেটাকে কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। আর সেগুলি বান্ডিল করে নিয়ে আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। কিন্তু তার আগে মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে ফেলতো, আবার পড়ুয়াদের ফেরত দিত। বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল। অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। অর্থাৎ এই অংশে আমরা দেখলাম লেখক তার কিছু গ্রামের ঘটনা দেখিয়েছেন। লেখক ছিলেন গ্রামের ছেলে, আর আমরা দেখতে পেয়েছি 50 থেকে 60 বছর আগে কলমের সঙ্গে তার কি সম্পর্ক ছিল। এবং লেখক যে পদ্ধতিতে কলম তৈরি করতেন সে পদ্ধতি আমাদের জানিয়েছেন, কি রোগা বাঁশের কঞ্চি কেটে কলম তৈরি করতেন এবং তার মুখটি চিরে দিত। এবং সেটা কিন্তু লেখক বড়দের কাছ থেকে শিখিয়েছিল। এবং লেখক আরও বলেছে, কলম শুধু সুচালো হলে চলবে না, সেটা যাতে কালিটা গড়িয়ে না পড়ে সেজন্য কিন্তু মুখটা চিরে দিতে হবে, তবে কালিটা ধীরে ধীরে চুয়ে চুয়ে পড়বে। আরেকটি কথা বলেছে লেখার পাত। এখানে লেখার পাত বলতে লেখক কলা পাতার কথা বলেছেন, অর্থাৎ লেখকরা সেই সময় কলা পাতায় লিখতেন এবং সেটা হয়ে গেলে সাইজ করে হোম টাস্ক করতেন। তারপরে মাস্টারমশাই দেখা হয়ে গেলে সেটা ছিঁড়ে দিতেন পড়ুয়াদের, তারপর তারা সেটাকে পুকুরে ফেলে দিত। এই ছিল তখনকার সময় নিয়ম। তবে একটি লাইন গুরুত্বপূর্ণ, গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। এই কথাটির অর্থ কী? এখানে এই অংশে আরেকটি গুরুত্বপূর্ণ লাইন আমরা পাচ্ছি। লেখক বলেছেন, অক্ষর জ্ঞান নেই যারা, তারা বলছে ওর কাছে ক অক্ষর গোমাংস, এবং গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। এ কথার অর্থ কী? এ কথার অর্থ হিসেবে লেখক জানিয়েছেন,
গরুর মাংস, যেটা হিন্দুদের কাছে নিষিদ্ধ খাবার। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ক, খ, গ, ঘ এই অক্ষর খাওয়ানো পাপ। কারণ আগেকার মানুষ বিশ্বাস করতেন তোমার হাতে লেখা অক্ষর যদি গরুর পেটে চলে যায় তাহলে তোমার সমস্ত জ্ঞান বিদ্যা গরুর পেটে চলে যাবে, তুমিও তবে বিদ্যা বুদ্ধিহীন হয়ে যাবে। আর এই কারণেই বলে প্রাচীন ধারণার বশবর্তী হয়ে প্রাবন্ধিকেরা তাদের হাতের লেখাগুলো গরু যাতে না খায় তার জন্য তারা কি করত, পুকুরে ফেলে দিতেন। তারা জানতো গরুকে অক্ষর খাওয়ানো পাপ। এই সংস্কারটি সেই সময় প্রচলন ছিল। এর পরের অংশে কি রয়েছে সেটা আমরা দেখব। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। অবশ্য মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন। প্রাচীনেরা বলতেন তিল ত্রিফলা শিমুল ছালা ছাগ দুগ্ধে করি মেলা, লোহপাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র। আমরা এত কিছু আয়োজন কোথায় পাব? আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমত। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলিয়ে নিতে হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষত। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মিশাতো। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। অল্প জ্বলত, তাই অনেক সময় টকবক করে ফুটত। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে দিত কালি। দোয়াত মানে মাটির দোয়াত। বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতা, বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি। অর্থাৎ এই অংশে আমরা দেখতে পেলাম লেখকের ছোটবেলায় কালি তৈরির পদ্ধতিটা কেমন ছিল। লেখক বলেছেন প্রাচীনকালে মানুষেরা বলতো, একটি কবিতার লাইন রয়েছে তিন ত্রিফলা শিমুল ছালা ছাগ দুগ্ধে করি মেলা। এর মানেটি হলো তিল ত্রিফলা, ত্রিফলা অর্থাৎ আমলকি, হরিতকি এবং বহেরা ও শিমুল গাছের ছাল ও ছাগলের দুধ মিশিয়ে লোহার পাত্রে লোহা ঘষে কালি তৈরি করা হয়। আর যার ফলে কাগজ ছিললেও কিন্তু মসি অর্থাৎ কালি কিন্তু উঠবে না, সেরকম হিসেবেই তৈরি করা হতো। এত আয়োজন করতে না পারলে এটি সহজ পদ্ধতিও ছিল। আর আমরা দেখতে পাচ্ছি লেখকরা কিন্তু সেই পদ্ধতি অবলম্বন করেছে। লেখক আরও বলেছেন কাঠের উনুনে রান্নার ফলে কড়াইয়ের নিচে কালি জমত, আর সেই কালি লাউ পাতা দিয়ে ঘষিয়ে তুলে পাথরের বাটিতে জল দিয়ে গুলে নিতে হতো। কেউ কেউ সেই কালো জলে হরিতকি ঘষত, তারপর কখনো কখনো ভাজা পোড়া আতপ চাল বেটে তাতে মেশানো হতো। সব কিছু ভালো করে মেশানোর পর খুন্তির গোড়া আগুনে লাল করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। জল টকবক করে ফুটত, আর ঠান্ডা হলে সেই কালো মিশ্রণ ন্যাকড়ার ছ্যাঁকে দুয়াতে ভরে রাখা হতো। এইভাবেই লেখকরা ছোটবেলায় কালি তৈরি করতেন। অর্থাৎ কালি তৈরির যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি এখানে উল্লেখ করেছেন লেখক, এবং সেটাই ছিল আমাদের প্রথম লেখালেখি। আমাদের প্রথম লেখালেখি কী নিয়েছিল? বাঁশের কলম, লেখক বলেছে মাটির দুয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতা, এসব উপকরণ নিয়েই লেখকরা প্রথম লেখালেখি করতেন। এর পরের অংশ ভাবি, আচ্ছা আমি যদি যীশুখ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান, তবে হয়তো নীল নদীর তীরে থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটিকে ভোঁতা করে তুলে বানিয়ে লিখতাম, হয়তো সূচালো করে কলম বানাতাম, হয়তো ফিনিসীয় আমি বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড়, সেই আমার কলম। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস, তুলে দিত আমার হাতে, তার বেশি কিছু নয়। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেটি, কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। কলম সেদিন খুনিও হতে পারে বই কি। চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে,
তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা, তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক আর ব্রোঞ্জেরই বা হোক। অর্থাৎ এই অংশে আমরা দেখতে পেলাম লেখকের ভাবনা। অর্থাৎ লেখক যদি পূর্বজন্মে যীশুখ্রিস্টের মতন জন্মাতো তাহলে লেখক কী হতো, বা লেখক যদি প্রাচীন মিশরে জন্ম নিত, বা লেখক যদি বাঙালি না হয়ে বা সুমেরিয়ান বা ফিনিসিয়ান হতো তাহলে লেখকের কী হতো। এই সমস্ত লেখকের মনে ভাবনা এসেছে, সেই ভাবনা থেকে সৃষ্ট এই ধারণা। বা লেখক বলেছে যদি নীল নদীর তীরে থেকে নলখাগড়া ভেঙে নিয়ে আসতো লেখক, তাহলে সেটিকে কী করতো, ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম। অর্থাৎ লেখাটাকে যে বিভিন্ন কৌশলে লেখা সম্ভব, বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যায় বুদ্ধি খাটিয়ে, সেটাই কিন্তু লেখক এখানে বলেছেন। যেটা গুরুত্বপূর্ণ লাইন, সিজার যে কলমটিকে দিয়ে কাসকাকে আঘাত করেছিল, সিজার কাসকাকে আঘাত করেছিল কলম দিয়ে, সেটি কোন কলম ছিল, স্টাইলাস। আর এই স্টাইলাসটা ছিল কিসের, ব্রোঞ্জের ধারালো শলাকা। লেখক এটাও বলেছে কলম দিয়ে যে লেখনির ধারণা বা মনের ভাব ধারণা স্পষ্ট করা যায়, সেরকমভাবেই কলম দিয়ে খুন করাও সম্ভব। চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে, তাদের যদি বাদ দেওয়া হয় তাহলে বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল কিন্তু এই লেখা। সেই লেখাটা বাঁশের দিয়েই হোক বা নলখাগড়া দিয়েই হোক, পাখির পালক বা ব্রোঞ্জেরই হোক, যেটাই হোক না কেন। অর্থাৎ আমরা দেখলাম কলমের প্রতি লেখকের যে ভালোবাসা বা আবেগ বা দুর্বলতা রয়েছে সেটাই কিন্তু তার ভাবনায় স্পষ্ট হয়েছে। কলমের বিবর্তনের ইতিহাস নিয়ে ভাবনা চিন্তা করেছে এবং তার মনে হয়েছে যে 20 শতকের না জন্মে যদি যীশুখ্রিস্টের আগে জন্মাতেন তাহলে তার কী হতো, বা লেখক যদি ভারতে না জন্মে যদি মিশরে জন্মাতেন, বা বাঙালি না হয়ে যদি সুমেরিয়ান বা ফিনিসিয়ান হতো, এসব ভাবনা কিন্তু লেখকের মনে সৃষ্টি হয়েছে।